হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কী ক্লাস হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির উপর ক্লাস হতে চলেছে। প্রথম চ্যাপ্টার যেটা অর্থনীতি পরিচয়, সেই চ্যাপ্টার থেকেই আছে ক্লাসটা। প্রথম ক্লাসটা এই চ্যাপ্টারেই ছিল এবং দ্বিতীয় ক্লাসটা তো এখানে ওইটাই বলা আছে যে ক্লাস টুটাই হচ্ছে। তো ওর যে প্রথমের দিকে আমরা আলোচনা করেছিলাম তোমার সাথে যে অর্থনীতি কী, অর্থনীতি সম্বন্ধে বিভিন্ন যে অর্থনীতিবিদরা কী কী সংজ্ঞা দিয়েছেন বা অর্থনীতি কী কী কাজকর্ম সেইগুলো, এবং অর্থনীতির কিছু ভাগ, এবং আমি আরও বেশ কিছু ভাগ অর্থাৎ অর্থনীতি যে বিভিন্ন রকম ক্লাসিফিকেশানগুলো সেগুলো এক এক করে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে। তো চটপট তোমরা দেখতে থাকো এবং তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা শুরু থেকে শেষ অবধি পুরো ক্লাসটা বা ভিডিওটা দেখতে থাকো। তাহলে কী হবে, পুরো ক্লাসটা সম্বন্ধে যে একটা ধারণা বা বোধগম্য হবে বা ধারণা জন্মাবে। ঠিক আছে, বেশি দেরি না করে চলে যাবো মেন স্লাইডের দিকে। দেখো, মেন স্লাইডে যাওয়ার আগে বলে দিচ্ছি আমাদের নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। এখানে আমি এখানে দেখো যেমন বলে দিচ্ছি, ফায়ার, ডাব্লিউপিএসসি, আইসিডিএস, ডাব্লিউপিকেপি এইসব পরীক্ষাগুলোর জন্য আমাদের যে একটা ব্যাচ লঞ্চ খুব তাড়াতাড়ি করা হবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারো 7866878332 নম্বরে। তোমরা এই নম্বরে মেসেজ করতে পারো বা তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এটা মাত্র ব্যাচটার ওভারঅল যে ব্যাচটার এটার খরচ মাত্র 299 টাকা। তোমরা 299 টাকা অর্থাৎ 299 টাকা তোমরা খরচ করলেই পুরো এতগুলো যে পরীক্ষার বা সংক্রান্ত প্রস্তুতি, তোমরা ওর যে প্রস্তুতির যে মানে যে ব্যাচটা এটা পারচেস করতে পেরেছো। ওকে, এবার আমি চলে যাচ্ছি মেন স্লাইডের দিকে। দেখো, মেন স্লাইডে অর্থনীতি পরিচিতি যেটা, ওরই আমি বাদবাকি অংশটা পড়িয়ে দিচ্ছি। টাইপস অফ ইকোনমিক্স বা অর্থনৈতিক প্রকারভেদ কী বলেছে, সাধারণভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সরকারের অংশগ্রহণ কতটা রয়েছে তার ভিত্তিতে অর্থনীতিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ওপরে এই মানদণ্ডের ভিত্তিতে অর্থনীতির প্রধান প্রকারভেদগুলো হলো, আমি এক এক করে বলে দিচ্ছি। ঠিক আছে, এক একটা স্লাইড করে তোমরা ভালো করে দেখো। এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো, ঐতিহ্যগত অর্থনীতি বা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ট্র্যাডিশনাল। ওকে, ট্র্যাডিশনাল ইকোনমি। তো এটা কি, এই ঐতিহ্যগত অর্থনীতি বা ট্র্যাডিশনাল ইকোনমি জিনিসটা কি না, জিনিসটা হচ্ছে এই ধরনের অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ খুব কম থাকে। এখানে সম্পদের বন্টন, আচার অনুষ্ঠান, অভ্যাস বা প্রথার ওপর ভিত্তি করে হয়ে থাকে। ওকে, সরকারি যে হস্তক্ষেপ সেটা কম থাকবে এবং যে এখানে আচার বন্টন সেই ব্যবস্থাটা এখানে থাকবে। ওকে, তো এ সম্বন্ধে আরও কিছু তথ্য আমরা জেনে নিই, চলো। পরিবারের দ্বারা অর্থনৈতিক ভূমিকা নির্ধারিত হয় এবং মানুষ সাধারণ মঙ্গলের জন্য একত্রে কাজ করে। এই ব্যবস্থায় ব্যক্তিগত পছন্দেরও সুযোগ খুব কম থাকে। আমাজনের উপজাতি, অস্ট্রেলিয়ার আদিবাসী ইত্যাদিতে এ ধরনের উদাহরণ কিন্তু দেখা যায়। কারণ এই ট্রাইবাল যে এরিয়াগুলো, এইগুলোতে ট্র্যাডিশনাল যে ইকোনমি সেই জিনিসটা আমরা দেখতে পাই। ওকে, যা কিছু করবে না করবে সেটা ব্যক্তিগত যে সিদ্ধান্ত সেগুলো সেরকম থাকে না। এরপর আমরা চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এইটা দেখা আছে উন্মুক্ত অর্থনীতি, যে অর্থনীতির অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকে তাকে উন্মুক্ত অর্থনীতি বা ওপেন ইকোনমি বলা হয়। ওপেন ইকোনমি, ঠিক আছে, কি বললাম না, এটাকে বলা হয় ওপেন ইকোনমি। কি, এই অর্থনীতিতে বাজার সাধারণত বাণিজ্যিক বাধা থেকে অনেকটাই মুক্ত থাকে এবং রপ্তানি বা এক্সপোর্ট এবং আমদানি বা ইম্পোর্টস দেশের মোট দেশজ উৎপাদনের বা জিডিপির একটা বড় অংশ গঠন করে। কিন্তু এই উন্মুক্ত অর্থনীতির সাহায্যে এটা কিন্তু জিডিপির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। কোনো অর্থনীতি কতটা উন্মুক্ত তার উপর নির্ভর করে সরকার কতটা স্বাধীনভাবে নিজস্ব অর্থনৈতিক নীতি গ্রহণ করতে পারবে
এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবর্তনের দ্বারা দেশ কতটা প্রভাবিত হবে সেটা এই উন্মুক্ত অর্থনীতির সাহায্যেই বোঝা যায়। বোঝা গেল? আর একটা কথা যদি ইন শর্ট বলা হয়, ইন শর্টে যদি বলা হয় যে দেশের এই যে ইম্পোর্ট আর এক্সপোর্ট দুটোই কি থাকে, ওপেন থাকে। ওকে, এটাকে এটা এটাকে সরি এটা এই যে ওপেন থাকে। ওকে, যেটাকে এক কথায় বলা হয় ওপেন। বোঝা গেল? এটা হচ্ছে এক কথায়। এবার এটা সম্বন্ধে কিছু ধরো জানার জন্যই আমি এই তথ্যগুলো দিলাম। এরপর চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এবার হচ্ছে বদ্ধ অর্থনীতি, ওটা ওপেন ইকোনমি, এটা ক্লোজড ইকোনমি। কী আছে না, যে অর্থনীতি অন্যান্য দেশের সঙ্গে কোনো বাণিজ্য বা বাণিজ্যিক সম্পর্ক থাকে না তাকে বদ্ধ অর্থনীতি বলা হয়। এই অর্থনীতিতে ভোক্তারা দেশের অর্থনৈতিক সীমানার মধ্যেই সব ধরনের পণ্য পরিষেবা পেয়ে থাকে এবং সরকার সালিসকারী বা আরবিট্রেটর হিসাবে, সমন্বয়কারী বা আর্টিকুলার হিসাবে এবং সহায়তাকারী বা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করে। ওকে, এটাই কি থাকে, এই যে ইম্পোর্ট প্লাস যেটা এক্সপোর্ট, এটা কি থাকে না, এটা টোটালি ক্লোজ থাকে। ওকে, ক্লোজ, এটা ক্লোজ থাকে বা বন্ধ থাকে এক কথায় বলতে গেলে। ঠিক আছে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো বলেছে পুঁজিবাদী অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমি। পুঁজিবাদ হলো এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন, মালিকানা এবং পণ্য পরিষেবার বন্টন ব্যক্তি বা কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে থাকে। পুঁজিবাদীরা মুক্ত উদ্যোগ ভিত্তিক বা ফ্রি এন্টারপ্রাইজ ব্যবস্থার পক্ষে মত দেন। এর অর্থ হলো সরকার অর্থনীতিতে খুব বেশি হস্তক্ষেপ করে না। তাদের মতে চাহিদা বা ডিমান্ড এবং যোগানের বা সাপ্লাই নিয়মই মানুষের প্রয়োজন সবচেয়ে দক্ষতার সাথে পূরণ করতে অর্থনীতিকে পরিচালিত করে। পুঁজিবাদী অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিযোগিতা বা কম্পিটিশান। এখানে পণ্য বা পরিষেবা উৎপাদন ও সরবরাহ কিংবা তা অর্জনের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান থাকে। এখানে আরও আমি কটা জিনিস বলে দিচ্ছি। এখানে আরও যে জিনিস হয়, মানে এখানে তো বৈশিষ্ট্য বললো, এছাড়া এখানে সুবিধা অসুবিধার মধ্যেও যেগুলো থাকে এটা বললো যে একটা বড় সংস্থা সরকারের হাতে থাকে না। তো এছাড়া কি থাকে, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট জিনিসটা থাকে। ওকে, সাইক্লিক্যাল আনএমপ্লয় নামক এটা একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তো এখানে আমি বলে দিচ্ছি। ওকে, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা কি, এটা হচ্ছে যে চক্রাকারে বেকারত্বটা, মানে এক শ্রেণী মানুষ বাড়ছে আর এক শ্রেণী মানুষ এটা কমে যাচ্ছে, এটা আস্তে আস্তে এগুলো চক্রাহারে এর ব্যাপার আছে। চক্রাহারে এগুলো বাড়া কমা, তারপরে আর্থিক অবস্থাটা, এক শ্রেণী মানুষের হাতে টাকা প্রচুর পরিমাণে থাকছে আর এক শ্রেণী মানুষের হাতে টাকা পয়সা অনেকটা কম, মানে যে বড়লোক সে দিন দিন বড়লোক হচ্ছে, যে গরিব সে দিন দিন গরিব হচ্ছে। তো একটা কনসেপ্ট এখানে আর কি মেনলি বলা হয়ে থাকে। এবং এরপরে আমরা চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সমাজতান্ত্রিক অর্থনীতি বা সোশ্যালিস্ট ইকোনমি, ওটা পুঁজিবাদী অর্থনীতির ঠিক উল্টোটা। সমাজতন্ত্র বা সোশ্যালিজম হলো এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণসমূহ সমাজের মালিকানাধীন থাকে এবং সেগুলো লাভ অর্জনের জন্য নয় বরং মানুষের প্রয়োজন পূরণের জন্য ব্যবহার করা হয়। সমাজতন্ত্র সাধারণত সহযোগিতা বা কোঅপারেশনকে গুরুত্ব দেয়। অন্যদিকে পুঁজিবাদ বা ক্যাপিটালিজমের প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিযোগিতা বা কম্পিটিশান। এটা সামান্য একটা যে পার্থক্য, সেই পার্থক্যটাও এখানে সামান্য একটু হলো এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, সমাজতন্ত্রের একটা বিশেষ রূপ হলো সাম্যবাদ বা কমিউনিজম, যা কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঞ্জেলসের
চিন্তাধারা ও লেখার ভিত্তিতে কিন্তু গড়ে ওঠে। তারা প্রথম এই লেখাটা বলেছিলেন, মানে সমাজতন্ত্র। তার আগেও আরও ছিল, রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ারের আদি সমাজতন্ত্র, কিন্তু সেটা সেরকম চিন্তাধারা ছিল না, সেটা ইউটোপীয় মতামত ছিল। কিন্তু এটা একদম বাস্তবে কিন্তু ফুটে ওঠে সমাজতন্ত্রবাদটা। এরপর চলে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে। দেখো নেক্সট স্লাইডে আছে কি বলেছে, সাম্যবাদ, শ্রেণী সংগ্রাম বা কি না ক্লাস স্ট্রাগল এবং বিপ্লব বা রেভলিউশনের মাধ্যমে একটি সহযোগিতামূলক সমাজ প্রতিষ্ঠার পক্ষে মত দেয়, যেখানে সরকারের শক্তিশালী নিয়ন্ত্রণ বিদ্যমান থাকে। এক সময় প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের অধিকাংশ দেশে সাম্যবাদ প্রধান অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা ছিল। বর্তমানে এটি প্রধানত চীন বা চায়না এবং কিউবাতে বিদ্যমান, যদিও আগের তুলনায় এর প্রভাব অনেকটাই কমে গেছে। এখন আর কিন্তু অন্যান্য জায়গায় সেরকম প্রভাব দেখা যায় না এর। বোঝা গেছে? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখা যাচ্ছে মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। এই ধরনের অর্থনীতিতে সরকারি বা পাবলিক এবং বেসরকারি বা প্রাইভেট সেক্টর উভয় খাতের সমন্বয় থাকে, মানে উভয় খাতই বিদ্যমান থাকে। এখানে সরকার সরকারি খাতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এবং ব্যক্তি ও ব্যবসায়ীরা বেসরকারি খাতের জন্য সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এটি মূলত বাজার ভিত্তিক অর্থনীতিতে সরকারের অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করে। এখানে এক্সাম্পল দেখো, উদাহরণ, আমাদের ভারত হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ। এছাড়া যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, রাশিয়া আগের ছিল এই সমাজতন্ত্রবাদ, এখন মিশ্র অর্থনীতি। ফ্রান্স, জাপান, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, এই সব দেশগুলো কি না মিশ্র অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হয়। বোঝা গেছে? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো আজকে যে ক্লাসটা আমি তোমাদের সামনে টোটালটা আলোচনা করলাম, কী কী আলোচনা করলাম না, অর্থনীতির যে শ্রেণীবিভাগ এবং তার মধ্যে যে ভাগগুলো আছে, বেশ কয়েকটা ভাগ আছে, সেগুলো আমি খুব সুন্দর করে তোমাদের সামনে আমি এলাবোরেট করে দিলাম বা তুলে ধরলাম। সেগুলো যে ইনফরমেশান আমি সেইগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে যে প্রথম অধ্যায়ের যে বাকি অংশটুকু আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো, কারণ ইকোনমিক্সে বিভিন্ন রকম ভাগ থাকে। তো আমি মনে করি সেই ভাগগুলো সম্বন্ধে যদি আমরা জেনে থাকি বা পড়ে থাকি, আমাদের অন্যান্য পরীক্ষায় যতটা গভীর থেকেই কোশ্চেন আসুক না কেন, কোশ্চেনগুলো আমরা যদি এই জায়গাগুলো ঠিকঠাক পড়ে থাকি না, আমরা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসবে বা কিছু, সেইগুলো সম্বন্ধে আমরা অ্যান্সার খুব ভালোভাবে দিতে পারবো। ওকে, তো এখানে দেখা একটা ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। তো আমাদের এখানে যোগাযোগের নম্বরটা আমি আরেকবার বলে দিচ্ছি, 7866878832 এই নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো, কল করতে পারো, বা হাই বলে মেসেজ তো হোয়াটসঅ্যাপে করতেই পারো, সমস্যা নেই। তোমার যদি কোনো গ্রুপে জয়েন করতে চাও কিংবা কোনো তোমাদের পিডিএফ নিতে চাও, তোমরা সেগুলো সম্বন্ধে এখানে লিখে দিও, তোমাদেরকে সেগুলো প্রোভাইড করা হবে বিনামূল্যে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে, এছাড়া ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। আজকে আমি এইটুকুই ক্লাস নিলাম, আবার পরবর্তী দিনে অন্য একটা ক্লাস নিয়ে চলে আসবো। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।